বাণিজ্য যুদ্ধে আরেক দফা পিছু হটল ডোনাল্ড ট্রাম্প। স্মার্টফোন, কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার। ইরান যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের সফল বৈঠক অনুষ্ঠিত ওমানে। ইউক্রেনে রাশিয়ার হামলায় বিধ্বস্ত F-16 ফাইটার জেট, নিহত পাইলট। সিরিয়া বিষয়ে আঞ্চলিক সম্মেলন তুরস্কে, কূটনীতিতে নতুন উচ্চতায় আঙ্কারা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাণিজ্য যুদ্ধে আরেক দফা পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। স্মার্টফোন, কম্পিউটার, সোলার সেল, মেমোরি কার্ড এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, সেমিকন্ডাক্টর আমদানির ক্ষেত্রে শুল্ক রহিত করা হয়েছে। এর ফলে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের অ্যাপল, মাইক্রোসফট সহ আরও বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিগুলোতে। ডোনাল্ড ট্রাম্প যেসব দেশের ওপর মূল 10% শুল্ক আরোপ করেছিল তাও রহিত করা হয়েছে এসব পণ্য আমদানির ক্ষেত্রে। অপরদিকে চীনের বিরুদ্ধে যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা হয়েছিল তাও বাদ দেওয়া হয়েছে স্মার্টফোন, কম্পিউটার, মেমোরি কার্ড, সোলার সেল ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আমদানির ক্ষেত্রে। তবে চীন থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে 20% শুল্ক বজায় থাকবে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ফেন্টানিল রপ্তানির কারণে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে শাস্তি হিসেবে 20% শুল্ক আরোপ করেছে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে। তবে 145% শুল্ক থেকে আকস্মিক তা 20% নেমে আসার ঘটনাও যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানিগুলোর জন্য বড় ধরনের স্বস্তিদায়ক বিষয়। তাদের বিশ্বাস এই শুল্ক আরও কমিয়ে আনা সম্ভব হবে ভবিষ্যতে। শনিবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট গণমাধ্যমকে জানান, স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের কথা। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভালো খবর ছিল এটি, কারণ যুক্তরাষ্ট্রের অ্যাপল কোম্পানি তাদের আইফোন তৈরির ক্ষেত্রে 90% নির্ভর করে চীনের ওপর। চীনেই আইফোন তৈরি এবং অ্যাসেম্বলির কাজ করে থাকে অ্যাপল কম্পিউটার। কিন্তু যুক্তরাষ্ট্র চীন থেকে সকল প্রকার পণ্য আমদানির ক্ষেত্রে 145% শুল্ক আরোপ করায় লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয় অ্যাপল সহ বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে মাত্র কয়েকদিনের মধ্যে অ্যাপল, গুগল, অ্যামাজন, টেসলা এবং ফেসবুক বা মেটা কোম্পানি বাজার থেকে হারায় $1,800 বিলিয়ন মূলধন। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, স্মার্টফোন, কম্পিউটার, চিপ, মেমোরি কার্ডের মতো প্রযুক্তিগত পণ্য তৈরির ক্ষেত্রে চীনের ওপর নির্ভর করতে পারি না আমরা। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিগুলোকে নির্দেশ দেন এসব পণ্য তৈরির প্রতিষ্ঠান দ্রুত যুক্তরাষ্ট্রে স্থানান্তরের জন্য। বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাপল কম্পিউটার তাদের 20% আইফোন তৈরি করে থাকে ভারত ও ভিয়েতনামে। চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরুর পর অ্যাপল ভারত এবং ভিয়েতনামে আইফোন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করেছে। এর ফলে লাভবান হতে যাচ্ছে ভারত ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে চীন গত শুক্রবার 50% পাল্টা শুল্ক ঘোষণার পরপরই ডোনাল্ড ট্রাম্প 3 মাসের জন্য স্থগিত করেছেন অতিরিক্ত শুল্ক, তবে বহাল রাখা হয়েছে মূল 10% শুল্ক। এরপর শনিবার ডোনাল্ড ট্রাম্প আরেক দফা পিছু হটলেন স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বাজারে যত খেলনা বিক্রি হয় তার শতকরা 80% আসে চীন থেকে। শনিবার যুক্তরাষ্ট্রের সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে বড় ধরনের অস্থিরতা নেমে এসেছে খেলনার বাজারে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বাণিজ্য যুদ্ধের কারণে রকেট গতিতে বেড়েছে অনেক পণ্যের দাম এবং কেনাকাটার ক্ষেত্রে যেন এক ধরনের প্যারালাইজড আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। ক্রেতা শূন্য হয়ে পড়েছে অনেক জমজমাট দোকান। যুক্তরাষ্ট্র ইরান শনিবার বৈঠক করেছে ওমানের রাজধানী মাস্কটে। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উভয় নেতা বৈঠককে অত্যন্ত গঠনমূলক এবং সফল হিসেবে আখ্যায়িত করেছেন। 2018 সালের পর এটি ছিল ইরান যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকের উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং এ বিষয়ে ইরানের সাথে একটি চুক্তি করা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন মিলে 6 জাতি ইরানের সাথে চুক্তি করে 2015 সালে। চুক্তিতে বলা হয়, ইরান তাদের পারমাণবিক স্থাপনায় নজরদারির অনুমতি দেবে জাতিসংঘ পারমাণবিক সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে। বিনিময়ে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরান সুযোগ পাবে আন্তর্জাতিক বাজারে তাদের তেল বিক্রির। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বাতিল করে এই চুক্তি। এরপর ইরানের বিরুদ্ধে আবার আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চুক্তি বাতিলের পেছনে ছিল ইসরায়েলের হাত।
ইসরায়েল ছিল ইরানের সাথে 6 জাতি পারমাণবিক চুক্তির ঘোরতর বিরোধী, কারণ ইসরায়েল অভিযোগ করে এই চুক্তির ফলে অবরোধ তুলে নেয় ইরান অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, একই সাথে সে গোপনে পারমাণবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। তাই চুক্তি বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক লবিং শুরু করে ইসরায়েল এবং অবশেষে সফল হয় তেল আবিব। জো বাইডেন নির্বাচনের সময় অঙ্গীকার করেন তিনি ক্ষমতায় গেলে ইরানের সাথে 2015 সালের চুক্তিটি পুনরায় সক্রিয় করবেন, কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে 4 বছর পর্যন্ত বাস্তবায়ন করেননি সেই অঙ্গীকার। ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসে পুনরায় এই বিষয়ে ইরানের সাথে নতুন করে চুক্তি করতে আগ্রহী হন। ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া যাবে না, এটি নিশ্চিত করতে চান তিনি চুক্তির মাধ্যমে। এ লক্ষ্যে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লেখেন ট্রাম্প। এরপর উদ্যোগ নেন ইরানের সাথে সরাসরি আলোচনায় বসার। সে আলোচনায় বসার আগেই উদ্বিগ্ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছুটে যান ওয়াশিংটন। সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তিনি চেষ্টা করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা সহ কঠোর কোনো পদক্ষেপের, কিন্তু তাতে রাজি হননি ট্রাম্প। তবে দুই নেতা একমত হন ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখতে হবে সে বিষয়ে। শনিবার ওমানে আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে আবার আলোচনায় বসবে দুই পক্ষ। ইউক্রেনের শনিবার বিধ্বস্ত হয়েছে একটি F-16 ফাইটার জেট, নিহত হয়েছে এর পাইলট। তবে বিমানটি বিধ্বস্তের প্রকৃত কারণ নিয়ে এখনও মুখ খোলেনি কোনো পক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার মিসাইলের আঘাতে বিধ্বস্ত হতে পারে বিমানটি। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে মিশন পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে বিমানটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। এর আগে গত বছর অগাস্টে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের আরেকটি F-16 ফাইটার জেট, তখনও নিহত হয়েছে এর পাইলট। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া দুটি F-16 বিমান বিধ্বস্ত হল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক দিন দরবারের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 ফাইটার জেট লাভ করে। এ বিমান লাভ করতে পারলে রাশিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবেন বলে বোঝাতে থাকেন পশ্চিমাদের। কিন্তু বিমান লাভের পর কোনো ধরনের সাফল্যের খবর দিতে পারেনি ইউক্রেন। F-16 বিমান চালানোর মতো উপযুক্ত পাইলট পর্যন্ত নেই তাদের বর্তমানে। তাছাড়া রাশিয়া ঘোষণা দেয় ইউক্রেনের যেখানেই রাখা হোক না কেন তারা হামলা চালিয়ে ধ্বংস করবে এই বিমান। ফলে সম্প্রতি খবর বের হয়েছে নিরাপত্তার কারণে এসব বিমান ইউক্রেনে রেখেছে রোমানিয়া সহ প্রতিবেশী দেশে। বস্তুত ইউক্রেন এখন পর্যন্ত শক্তিশালী এ বিমান ব্যবহারের কোনো সুযোগই পায়নি রাশিয়ার বিরুদ্ধে। এদিকে শনিবার CNN এর খবরে বলা হয়েছে বিভিন্ন ফ্রন্ট লাইনে বর্তমানে শোচনীয় অবস্থায় রয়েছে ইউক্রেন আর্মি। যুদ্ধবন্ধ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা শুরুর পর থেকে রাশিয়া বিরামহীনভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিভিন্ন ফ্রন্ট লাইনে। একই সাথে মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ফ্রন্টলাইনের বাইরে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। রাশিয়া অভিযোগ করেছে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা না চালানো বিষয়ে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা বারবার লঙ্ঘন করেছে ইউক্রেন। তুরস্কের আন্তালিয়ায় শনিবার থেকে শুরু হয়েছে সিরিয়া বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন। সম্মেলনে উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সম্মেলনে যোগ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা। সিরিয়া বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কসোভোর প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি সহ আরও অনেক নেতৃবৃন্দ। সম্মেলনে যোগ দেওয়া সব নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তুরস্কের লক্ষ্য তারা বিভিন্ন আঞ্চলিক মিত্রদের নিয়ে সিরিয়ার উন্নয়নে ভূমিকা পালন করা। সে লক্ষ্যে সিরিয়াকে কূটনীতি সহ যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে আঙ্কারা। সম্মেলনে এরদোয়ান বলেছেন সিরিয়াকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দাঁড় করানো এবং সিরিয়ার উন্নয়নে যা যা করার দরকার সবকিছু করবে তুরস্ক। গণহত্যাকারী বাশার আল আসাদের পতনে ইসরায়েলের যেমন সুবিধা হয়েছে তেমনি বড় ধরনের সুবিধাজনক অবস্থায় রয়েছে তুরস্ক। বস্তুত সিরিয়া থেকে বাশার আল আসাদের পতন তুরস্কের জন্য খুলে গেছে সম্ভাবনার নতুন এক দুয়ার। দূর হয়েছে তুরস্কে দীর্ঘদিন ধরে বিদ্যমান কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র যুদ্ধ। তাদের অন্যতম ঘাঁটি ছিল সিরিয়া। তাছাড়া নতুন সিরিয়ার ওপর আঙ্কারার প্রভাব তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে কূটনৈতিক দক্ষতার দিক দিয়ে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।